শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল কলি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুপুরে এক ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, শেরেবাংলা নগর থানায় সাবেক সিএসির বিরুদ্ধে মামলা রয়েছে। সাংবিধানিক পদে থেকে তার বিরুদ্ধে প্রহসনী নির্বাচন আয়োজনের অভিযোগ আছে। আগামীকাল হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে মামলার তদন্ত কর্মকর্তা। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২০২৪ সালে নির্বাচন করে বিতর্কিত হয় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক দেখা দেয়। ওই প্রহসনের নির্বাচনের কারণেই তার বিরুদ্ধে মামলা করে বিএনপি। একই মামলার আসামি আরও দুই সাবেক সিএসি AKM নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর হাবিবুল আউয়াল সহ পুরো নির্বাচন কমিশন পদত্যাগ করে। তারপর থেকেই লোকচক্ষুর অন্তরালে ছিলেন হাবিবুল আউয়াল। রবিবার রাতে সাবেক সিএসি নুরুল হুদাকে গ্রেফতারের পর হাবিবুল আউয়াল গ্রেফতার হয়েছে এমন গুঞ্জন ওঠে। বুধবার তাকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আমাদের কাছে গোপন তথ্য ছিল, গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপাত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ডিবির এই যুগ্ম কমিশনার জানান, তার বিরুদ্ধে প্রহসনের নির্বাচন, দামি ভোটের আয়োজন সহ সাংবিধানিক পদে থেকে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আছে। শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে দামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা, অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ সেটাই পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া। মামলার আসামি সাবেক সিএসি কাজী রকিবউদ্দিন আহমদ সহ বিতর্কিত নির্বাচন আয়োজনের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা হবে বলেও জানায় ডিবি পুলিশ। যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়ে এখনো কোনো ঐকমত্যে আসা না গেলেও এর নাম বদল করা হয়েছে। নতুন নাম সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্বের ৬ষ্ঠ দিনের বৈঠক শেষে সব কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল এবং ৩ বাহিনীর প্রধান বাদে অন্য সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ দিবে এই কমিটি। কারা কারা থাকবে সেই কমিটিতে তা নিয়ে এখনও ঐকমত্য হয়নি বলে জানান আলী রিয়াজ। বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। একই সাথে তিনি জানান, সংবিধানের 5টি নতুন মূলনীতি নিয়ে অধিকাংশ দল একমত, আর এ নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ৫ম সংশোধনীর মূলনীতি এবং নতুন প্রস্তাবে রাজি হয়েছে বিএনপি। সাংবিধানিক নিয়োগ কমিটি নিয়ে বিএনপি একমত নয় বলেও জানান তিনি। বলেন, আইনের সংস্কার না করে নির্বাহী বিভাগকে দুর্বল করার মানে হয় না। একদল স্বৈরাচার হয়েছিল বলে নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে আনার প্রয়োজন নেই। এছাড়া একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়। ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে বিএনপি একমত বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা গত কিছুদিন ধরে আলোচনার ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে অমীমাংস থেকেছে এবং ক্ষেত্র বিশেষে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত বলে বিবেচিত হয়েছে, সেগুলিকে আজকে আমরা আলোচনা করার জন্য সূচিতে অন্তর্ভুক্ত করেছি। আমরা আশা করছি যে ক্ষেত্রেও খানিকটা অগ্রগতি অর্জন করা যাবে। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে নিজেদেরই নিয়োজিত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগের পর তার একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। বিচারের স্বচ্ছতার স্বার্থে তাকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে শেখ হাসিনার পক্ষে নতুন করে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পরে আদালত অবমাননার মামলাটির পরবর্তী শুনানি 2 জুলাই নির্ধারণ করেন বিশেষ ট্রাইব্যুনাল। 5 আগস্ট ভারতে পালিয়ে যাবার পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর জনসমক্ষে দেখা না গেলেও তার বেশ কয়েকটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেমনই একটি ফোনালাপে গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। টেলিফোনে এমন কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনাল হাজির না হওয়ায় গেল 19 জুন আইনজীবী আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কিন্তু সেদিনই আমিনুল গনি টিটুর ৫ আগস্টের একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়, যেই পোস্টে শেখ হাসিনার ফাঁসি চান তিনি। আর এতেই প্রশ্ন ওঠে, শেখ হাসিনার দণ্ড চাওয়াকেও কিভাবে লড়বেন শেখ হাসিনার পক্ষ হয়ে? এমন পরিস্থিতির মধ্যেই বুধবার আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে শুনানি করতে ট্রাইব্যুনালে আসেন আমিনুল গনি টিটু। আদালতকে বলেন তিনি শুনানি করতে চান এবং এটি তার জন্য সম্মানের। তবে ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞেস করেন উনি শেখ হাসিনার বিরুদ্ধে তার ফাঁসি চেয়ে পোস্ট দিয়েছেন কিনা। পরে ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে তাকে সরিয়ে দেন। তার সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম, তো যেহেতু সেই সুযোগ হয়নি, আর এটা এথিক্যালও একটা ব্যাপার রয়ে গেছে, কারণ আমি ৫ আগস্ট ২০২৪ সকালবেলা তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। তো সেদিক বিবেচনা করলে, সব কিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আরেক আইনজীবী আমির হোসেনকে নিয়োগ করেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। এদিন এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী এওয়াই মসিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলার প্রস্তুতির জন্য সময় চান। আদালত ২ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা সহ ১৪ জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। কমিশন মনে করে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড এবং অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। ২০০৯ সাল ২৫ ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ জন সামরিক কর্মকর্তাকে, যা দেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। ২০২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডিসেম্বরে গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। উদ্দেশ্য পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত। গঠনের ১১৪ দিনের মাথায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে তৃতীয় সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি তুলে ধরা হয়। কমিশন বলছে, ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। কমিশনের প্রধান জানান, এই হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। এই হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল উল্লেখ করে বলেন, তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। হয়েছে আলামত ধ্বংসের চেষ্টাও। অভিযোগ আছে গণমাধ্যমের পক্ষপাত দুষ্টতার। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯-এ পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। এরই মধ্যে শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম, তারিক আহমেদ সিদ্দিক সহ ১৪ জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। ইমেইলের মাধ্যমে জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক। এখনও ৫০ জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। ৫০-এর অধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এখনও বাকি আছে। এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃসাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে। কিছু বিদেশি দূতাবাসের ও সংস্থার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, যার জন্য কিছু বিদেশি দূতাবাসের ও সংস্থার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, যার জন্য কিছু সময় প্রয়োজন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে।
কমিশন প্রধান দাবি করছেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে ঘটনার কারণ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপারেশন ডালভাত নিয়ে অসন্তোষ ও জঙ্গি সংশ্লিষ্টতা সহ নানা মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল। 33 জন ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। মব ভায়োলেন্সের নামে হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসের বিবৃতিতে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিবসটি উপলক্ষে আলাদা বিবৃতিতে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানান বিএনপি মহাসচিব। এদিকে নয়াপল্টনে এক অনুষ্ঠানে স্থানীয় নয় জনগণের আগে সংসদ নির্বাচনে ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী আহমেদ। স্বৈরাচারের দোষর তকমায় সারা দেশের নানা জায়গায় মব ভায়োলেন্সের নামে হেনস্থার ঘটনা ঘটছে অহরহ, যা ঠেকাতে সরকারের পক্ষ থেকে বরাবরই প্রতিকারমূলক ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও কার্যত পুরোপুরি থামছে না সংঘবদ্ধ এই সামাজিক সন্ত্রাস। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিবৃতিতে এ নিয়ে প্রতিবাদে সরব হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মব ভায়োলেন্স গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করছে, পাশাপাশি গণতন্ত্রকামীদের উপর বাংলাদেশ সহ সারা বিশ্বের স্বৈর শাসকদের নিপীড়নের কথাও উল্লেখ করেন তিনি। আলাদা বিবৃতিতে বিএনপি মহাসচিব গণতন্ত্রকামী জনগণকে সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে চলমান মব সন্ত্রাস শুরু হয় শেখ হাসিনার আমলে। তখন সচেতন মানুষ নীরব থাকায় এই অপরাধ বেড়েছে। আমি ওই সুশীল সমাজকে বলতে চাই, সেদিন আব্রারকে খুঁচিয়ে খুঁচিয়ে যখন হত্যা করা হলো, এই কথাগুলো যারা বলেন নাই, যারা এখন বলেন, তাদেরকে আমি সম্মানের সহিত বলি, এই কণ্ঠ যেন আপনাদের বরাবরই থাকে, অতীতের ন্যায় যেন আর ব্যবহার না করেন। যতই আন্দোলনে রক্ত পাপ ঝরিয়েছেন, মাপ নাই যদি আইনের নিজের হাতে তোলেন। নয়াপল্টনে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় নয় জনগণ আগে সংসদ নির্বাচনে ভোট দিতে চায়। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার, তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা। এর আগে জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে আবারও আর্থিক সহযোগিতা তুলে দেন রিজভী আহমেদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে বিশ্ব চ্যালেঞ্জের মুখে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশের দায়িত্ব সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর থাকতে পারে না। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। নগরায়ন শিল্পায়নের কারণে পরিবেশের বিপর্যয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। একই সাথে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার, এতে হুমকির মুখে পরিবেশ প্রতিবেশ। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রকৃতির সাথে তাল না মিলিয়ে মানুষ উল্টো দিকে চলছে। যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহতা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্লাস্টিক পরিবেশের জন্য বিষ, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে, জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। প্লাস্টিক পরিবেশের বিষ।
এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য বিষ, শুধু মানুষের জন্য না। পলিথিন বেশি দিন আগের জিনিস না, মাত্র সেদিনের জিনিস। পলিথিন ছাড়া পৃথিবী অচল, এই কথা বলার কোনো সাধ্য নেই। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে। পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকারের নয় উল্লেখ করে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ, বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণ পদক হিসেবে ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তেল আবিবের বিরুদ্ধে এবার তেহরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে আইআরজিসি। দাবি, মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে আইডিএফ। দেশটির উত্তরাঞ্চলীয় রাশদ শহরের বেশ কয়েকটি ড্রোন হামলার কথা জানায় বার্তা সংস্থা ISNA। সফলভাবে সেগুলো প্রতিহতের দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে তাবরিজ, তেহরান, মাশহাদ সহ একাধিক শহরে। এদিকে ইসরায়েলমুখী দুটি ড্রোন ধ্বংসের দাবি করেছে আইডিএফ, যা ইরান থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করে বিবৃতি দেয় ইসরায়েল। আগ্রাসী ইসরায়েল ড্রোন ব্যবহার করে আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সকাল থেকে এখন পর্যন্ত দেশের কিছু নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে আক্রমণ করেছে। হামলা অব্যাহত থাকলে আমরা এর উচিত জবাব দেব। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA এর সাথে ইরানের সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট সদস্যরা। গত 2 সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রেক্ষিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এটি বাস্তবায়নের জন্য এখন তেহরানের প্রয়োজন জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন। পারমাণবিক স্থাপনাগুলোতে এই আক্রমণের নিন্দা না জানানোয় IAEA এর সমালোচনা করেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। সংস্থাটির আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কালিবাফ জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত IAEA এর সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত রাখবে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচির হাল ছাড়বে না ইরান। যে কোনো মূল্যে অব্যাহত থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। লন্ডন ভিত্তিক ওয়েবসাইট নিউ আরাবকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জানিয়েছেন, কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না তেহরান, কারণ এটি অর্জনে মৃত্যুসহ বহু ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে দেশটির পরমাণু বিজ্ঞানীদের। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানের জনগণের উপর চাপিয়ে দেয়া যুদ্ধ আর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে সরে আসবে না ইরান, এমনটাও বলেন আব্বাস আরাগচি। অসঙ্গতি নিরসন এবং জবাবদিহি নিশ্চিতে এনবিআর এ সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে ব্যবসায়ীদের স্বার্থ থাকতে পারে, এমনটাও মন্তব্য করেন তিনি। জানান, রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি বলেন, ব্যবসায়ীদের আস্থা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। কয়েকদিন ধরেই এনবিআর কার্যালয়ে চলছে কলম বিরতি কর্মসূচি। এনবিআর বিভক্ত ও পদবি নিয়ে তৈরি হয়েছে এই জটিলতা। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এনবিআর কর্মকর্তাদের আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আমি ওদেরকে অফার করি, তোমরা আসো। ওরা যেটা করছে অ্যাবসেনশন, এটা কিন্তু ঠিক একটা সরকারি কর্মচারী, বিশেষ করে এনবিআর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এতে ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে। তিনি বলেন, এনবিআর সংস্কার করা হয়েছে দেশের ভালোর জন্যই। এনবিআর একটা স্বতন্ত্র একটা ডিভিশন হবে, এটা স্ট্যাটাসটা বাড়বে, ওদের ক্যারিয়ারটা আরও প্রসপেক্ট হবে, প্রমোশন এক্সপেক্ট আরও বেটার হবে। এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেয়িং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হতো এটা। আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার নিয়ে এত চটে গেল, অন্য যদি কিছু ইসে না থাকে। এটা হলো আমার অনুমান, এটা ব্যবসাতে আমি দোষ দিচ্ছি না।
অর্থ উপদেষ্টা বলেন, IMF দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলেছিল, তবে নির্বাচনের সময় ঘোষণার পর সেই আশঙ্কা কেটে গেছে। মোটামুটি কিন্তু বাংলাদেশের যে বাইরে থেকে যে আমাদের যে সংস্কারের যে কার্যক্রমের প্রোগ্রেস, তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক কাজে যেটা করেছি সেটা সন্তুষ্ট বলে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি নাই। ফরেন বিনিয়োগটা এখনও স্লো আছে, বাট এখন যেহেতু ওই যে ওটা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভ রেটও বেড়ে গেছে যেহেতু আমাদের বাইরে সাপোর্ট আসছে। অর্থাৎ মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে, দেশে অ্যাটমসফিয়ারটা ঠিক থাকে, ডেফিনেটলি বিনিয়োগ বাড়বে। ডক্টর সালেহ উদ্দিন বলেন, দেশে চাল ও গমের মজুদ সন্তোষজনক। খাদ্য সংকট মোকাবেলায় সরকার সজাগ আছে বলেও জানান তিনি। এই হরমুজের ইসে কোনো এফেক্ট করে নাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের দুটো বড় শত্রু মাদক আর দুর্নীতি। এলাকাভিত্তিক তৎপরতা দেখিয়ে কাজ হবে না, মাদকের গডফাদারদের ধরতে হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্ত নিরাময় এবং পুনর্বাসন কেন্দ্রের মান উন্নয়নে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, ইয়াবা বদির মতো বর্তমানে দেশের অনেক বদি জন্ম হয়েছে। উপদেষ্টা বলেন, মাদকাসক্তি নিরাময়ের খরচ অনেক বেশি, আর তাই নিরাময় কেন্দ্রে যেন যেতে না হয় সেই চেষ্টাতেই থাকতে হবে। মাদক নিরাময় কেন্দ্রগুলোতে যেন কাউকে ভর্তি হতে না হয় সেই চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুইটা জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। আমি কিন্তু এই দুইটার ক্ষেত্রে কোনোদিনই বলি না আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, কিন্তু মাদক আমরা কমে আনতে পারছি এটা আমি কোনোদিন বলিনি। যাচাই বাছাই ছাড়াই দুদক মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক নিজেদের এই অবস্থান তুলে ধরে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা শিরোনামের একটি লেখায় দুদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। আর এ বিষয়ে দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, একটি প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে, যার সাথে দুদকের কর্মকর্তাদের সম্পৃক্ততা নেই। দুদকের কোনো কর্মকর্তা যে কোনো অনৈতিক প্রস্তাব দিলে দুদকের টোল ফ্রি হটলাইন 106 নম্বরে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সহযোগিতা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছে, বিগত 3টি কমিশনের মতো নয় এখনকার কমিশন। নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার পর সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল সেখানে তারা নির্বাচনে অংশগ্রহণমূলক করতে একাধিক প্রস্তাবও তুলে ধরে। বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ বলেন, আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ হয়েছে অন্যায়ভাবে রাজনৈতিক কারণে জামায়াতের নিবন্ধন এবং প্রতীক বাতিল করেছিল আওয়ামী লীগ। আর এ সময় স্থানীয় সরকার নির্বাচনও নির্দলীয় সরকারের অধীনে করার প্রস্তাব দেন তিনি। দাবি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই কিন্তু ইলেকশন কমিশন হয়েছে। এই কমিশন তার অতীতের যে 3টা নির্বাচন কমিশন যে বিতর্কিত সে দৃষ্টিতে আমরা দেখছি না। আমরা আশাবাদী ওনারা ভবিষ্যৎ অতীতের যে 3টা নির্বাচন কমিশন যে বিতর্কিত সে দৃষ্টিতে আমরা দেখছি না। আমরা আশাবাদী ওনারা ভবিষ্যতে জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয় এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে। শপথ না পড়িয়ে সংবিধান লঙ্ঘন করার দায় আড়াল করতে উপদেষ্টা আসিফ মাহমুদ বিতর্কিত মন্তব্য করেছেন। এই অভিযোগ করে যমুনা টেলিভিশনে প্রচারিত বক্তব্যের জন্য উপদেষ্টাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় ইশরাক স্থানীয় সরকার উপদেষ্টাকে সতর্ক করে বলেছেন, আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তারা কর্মচারীদের সঙ্গে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হলে আবারও কঠোর আন্দোলন করা হবে, যা নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে ছড়িয়ে পড়বে। তবে এবার সংবাদ সম্মেলনের ব্যানারে মাননীয় মেয়র শব্দের ব্যবহার করেননি ইশরাক। বলেছেন, মাননীয় শব্দের তেমন তাৎপর্য নেই, সম্মানার্থে তখনই ব্যবহার হয়েছিল।
ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননাকর এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। এই মাননীয় শব্দটাকে নিয়ে যে এত কথা হয়েছে, এর মাধ্যমে মূল যে বিষয়টা, এই সরকার যে সংবিধান লঙ্ঘন করেছে, এই সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে, সেটি করা হয়েছে এই একটি শব্দের মাধ্যমে। এই একটি শব্দের কোনো তাৎপর্য নাই। মোসাদের সাথে সম্পৃক্ততার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। ১২ দিন ধরে চলা ইসরায়েল ইরান সংঘাত বন্ধ হওয়ার পর এই তথ্য জানিয়েছে তেহরান। মোসাদের হয়ে কাজ করার পাশাপাশি অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার দায়ে ওই ৩ ইরানি নাগরিককে এই সাজা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও প্রায় ৭০০ জনকে আটক করা হয়েছে। ইসরায়েলের সাথে সংঘাত এবং যুদ্ধবিরতির পর প্রথমবার জনসম্মুখে দেখা গেল ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে। মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকরের পর রাজধানীর তেহরানে আয়োজিত এক বিজয় র্যালিতে অংশ নেন তিনি। প্রকাশিত ভিডিওতে সামরিক পোশাকের পরিবর্তে সাধারণ বেশভূষায় জনগণের সাথে হাসতে এবং কথা বলতে দেখা যায় ইসমাইল কানিকে। এর আগে ইসরায়েলি হামলায় তার মৃত্যুর খবর প্রকাশ করে একাধিক গণমাধ্যম ২০২৪ সালে লেবাননে আইডিএফ এর হামলার সময় জেনারেল ইসমাইল কানি নিহতের জোরালো গুঞ্জন ওঠে। প্রয়াত কাশেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়ে কুদস ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি। পরমাণু ইস্যুতে সংলাপে ফিরতে এরই মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইফটক। আর ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি। বলেছেন, সরাসরি দুদেশের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ রয়েছে। মধ্যস্থতাকারীদের সাহায্যে পুনরায় আলোচনার টেবিলে ফেরার সুযোগ তৈরি করছেন তারা। বিষয়টি নিয়ে আশা ব্যক্ত করেছে স্টিভ। ইরানের সাথে সংঘাত শুরুর আগে পরমাণু ইস্যুতে ওমান এবং ইতালির ৫ দফায় বৈঠক হয় তেহরান ওয়াশিংটনের কূটনীতিকদের মাঝে। সব খবরে আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। পুঁজিবাজার নিয়ে ভালো উদ্যোগ কিছু অসাধু সরকারি কর্মকর্তার কারণে বাস্তবায়ন করা যাচ্ছে না, সচল হচ্ছে না বন্ড মার্কেটও, আর তাই এখনও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত নয় শেয়ার বাজার। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ সংলাপে এমন মন্তব্য করেছেন আলোচকরা। দুর্বল নীতি এবং উচ্চ করের কারণে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আসছে না। তারপরেও যারা আসছেন তাতে বাজার চাঙা হচ্ছে না। কিছুদিন শেয়ারের দাম বেড়ে সূচক আবারও পড়ে যাচ্ছে, অথচ ভালো অনেক প্রতিষ্ঠানকে এখনও পুঁজিবাজারে আনা যাচ্ছে না। ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ বন্ধের দাবি জানায় বক্তারা। আর এই সময় ডিএসসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের ৯০%ই কোম্পানির আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি আছে, আর এসব জরুরি নথি বিশ্বাসযোগ্য না হলে বিনিয়োগ কখনোই বাড়বে না। সুদের হার বেশি হওয়াতে আমাদের মার্কেট থেকে সবাই টাকাটা সরিয়ে নিয়ে তারা ব্যাংকিং সেক্টরে যাচ্ছে বা ট্রেজারি ইনস্ট্রুমেন্টে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বন্ড মার্কেটকে ডেভেলপ না করতে পারি, তাহলে আসলে পুঁজিবাজারে যে ইনভেস্টরদের সবসময় যে তাদের যে কার্যক্রম অব্যাহত থাকা, সেটা থাকবে না। 10 কোটি টাকার ক্যাপিটালের কোম্পানি যদি 275 কোটি টাকার ভুয়া ক্যাপিটাল ইস্যুয়েন্স দেখানো হয়, তাহলে আমাদের মার্কেট আসলে কিভাবে চলবে? আমরা পুরোপুরি একেবারে একটা হলো একটা স্পেসের উপরে বাস করছি। তো আমাদের এই সমস্ত জায়গাগুলোতে কাজ করতে হবে। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 326 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সব তথ্য মৃত 2 জনের একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং আরেকজন রাজশাহীর। চলতি বছরে এ যাবৎ গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 326 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সব তথ্য মৃত 2 জনের একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং আরেকজন রাজশাহীর। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মারা গেছেন 36 জন। আর এই 24 ঘন্টায় 319 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট 7,749 রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আর চলতি বছরে 25 জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 8,870 জন। এর মধ্যে
58.7% পুরুষ এবং 41.3% নারী রয়েছেন। এদিকে বরগুনায় ডেঙ্গু রোগীদের মধ্যে 46.5% DIN3 ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। সীমিত সংখ্যক নমুনা বিশ্লেষণে করে এই তথ্য পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠান IEDCR। আর বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন IEDCR এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত 39.5% রোগীর ধরন DIN2, বাকি 14% একই সাথে DIN2 এবং DIN3-তে আক্রান্ত হয়েছেন। 43টি অনুমান জিনোম পরীক্ষা করে এই তথ্য মিলেছে। ডাক্তার তাহমিনা শিরিন বলেন, বরগুনায় ভর্তি রোগীদের মধ্যে সদরে ডেঙ্গু আক্রান্ত বেশি, তারপর বেশি আক্রান্ত পাথরঘাটা এবং কম রোগী আছে আমতলী আর বেতাগী উপজেলায়। রাজধানীতে চলাচলের জন্য কোটি মানুষের পছন্দের তালিকায় রয়েছে মেট্রো রেল। তবে সেই মেট্রো স্টেশনগুলোতে আগুন লাগলে কি করতে হবে সে বিষয়ে জানা ছিল না মেট্রো কর্মীদের বাস্তবিক জ্ঞান। আর উদ্বোধনের 2.5 বছর পর এই বিষয়ে টনক নড়েছে কর্তৃপক্ষের। সকালে উত্তরা মেট্রো স্টেশনে ঘটা করে প্রথমবারের মতো হয়েছে আগুন নির্বাপক মহড়া। তবে চলাচলের সময় যদি 2 স্টেশনের মাঝামাঝি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে কি করতে হবে সে বিষয়ে স্পষ্ট কোনো প্রস্তুতি নেই ফায়ার সার্ভিস এবং মেট্রো রেল কর্তৃপক্ষের মাঝে। বুধবার সকালে রাজধানীর উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে আগুন নির্বাপন মহড়ার অংশ হিসেবে হঠাৎ করেই ধোঁয়ার দেখা মেলে স্টেশনের একটি অংশে। প্রাথমিক চেষ্টায় মেট্রো রেলের কর্মীরা সেই আগুন নেভাতে ব্যর্থ হলে আসে ফায়ার সার্ভিসের টিম। ছিল স্টেশনের ভেতর থেকে আহত যাত্রী ও কর্মীদের দ্রুততম সময়ে বাইরে নেবার চেষ্টা। মহড়া হওয়ায় এমন কাজে সকলে অংশ নেয় হাসি মুখে। 5 মিনিটের মাঝেই আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। মেট্রো রেলের কর্মীদের শেখানো হয় এয়ারব্যাগে লাফিয়ে পড়া এবং দ্রুততম সময়ে সহকর্মীদের বাঁচানোর নানা কৌশল। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নতুন বাহন মেট্রো রেলে নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের এই প্রচেষ্টা। আমি বারবারই বলেছি, মেট্রো রেল স্টেশনে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা ফেস করা আমাদের জন্য খুব কষ্টকর হবে না। বাট যদি 2টা স্টেশনের মাঝামাঝি কোনো দুর্ঘটনা, অগ্নি দুর্ঘটনা বা যে কোনো দুর্ঘটনা ঘটে ট্রেন চলাকালীন সময়ে, ওখানে আমরা কিভাবে ফেস করব এই বিষয়টা নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে এবং আমরা আশা করি আমরা এই কাজটা করব, ভবিষ্যতে আমরা বসবো। মেট্রো যাত্রীদের অগ্নি নিরাপত্তা বৃদ্ধি করতে ক্রমান্বয়ে কাজ চলবে বলে জানান মেট্রো রেলের কর্মকর্তারা। তবে এত দেরিতে কেন এমন আয়োজন সে বিষয়ে ছিল না কোনো ব্যাখ্যা। যেটা আমি বলছি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আরও বিভিন্ন স্টেশনে মহড়া হবে। আর যেটি বললেন যে এই 2টি স্টেশনের মধ্যবর্তী স্থানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে এটা আমাদের একটু দেখতে হবে যে আমাদের ডিজাইনে কি আছে। 2টি স্টেশনের মাঝে যদি আগুন ধরে, ট্রেনে আগুন ধরবে, ট্রেনের ভিতরে ফায়ার এক্সটিংগুইশার আছে, প্রত্যেকটা কোচে ফায়ার এক্সটিংগুইশার আছে, ওইটা ব্যবহার করতে হবে, এই আর কি। আর বাইরের একটা এমনিতে আগুন ধরার কোনো পসিবিলিটি খুব একটা নাই, তাই না? এখানে তো কনক্রিট এরিয়া সব। 2022 সালের 28 ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয় মেট্রো রেলের প্রথম অংশ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ব্যক্তি পর্যায়ে জাতীয় পরিবেশ পদক পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ মুনির চৌধুরী। এবারের পরিবেশ দিবসে 31 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। সকালে বিশ্ব পরিবেশ দিবসে এই পদক দেওয়া হয়। মুনির চৌধুরী বলেন, পরিবেশের সুরক্ষা শুধু সরকার বা কোনো এজেন্সির দায়িত্ব নয়, প্রতিটা নাগরিকের দায়িত্ব। তিনি আরও বলেন, সকলকে পরিবেশ সংক্রান্ত আইন মেনে চলা উচিত। যে কোনো উন্নয়নশীল প্রজেক্টে প্রচুর পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংস হয়, আর তাই পরিবেশকে সুরক্ষা দিয়ে পরিবেশ রক্ষা করার তাগিদ দিয়েছেন তিনি। পরিবেশ সুরক্ষা আসলে শুধু গভর্নমেন্ট বা কোনো এজেন্সির একক দায়িত্ব না। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসার, সিভিল সোসাইটি, সিটিজেন সবারই এনভায়রনমেন্টাল সিটিজেনশিপ বা এনভায়রনমেন্টাল একটা অ্যাওয়ারনেস আছে। গাজীপুরের কাশিমপুরে অবৈধ জমি দখলের অভিযোগে আব্দুল রাজ্জাক রাজু বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে কাশিমপুর থানার 4 নম্বর ওয়ার্ডের সারাবো এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী আলম মিয়া জানিয়েছেন, তার বাড়ির আঙিনার ফলের গাছ কেটে বালি ভরাট করে জমি দখলের চেষ্টা চালিয়েছে আব্দুল রাজ্জাক রাজু এবং তার লোকজন। কাশিমপুরে
সন্ত্রাসী কার্যক্রম এবং একাধিক জমি দখল করেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। আর এই ঘটনায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এবং কাশিমপুর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আলম মিয়া। সন্ত্রাস নিয়ে আইসা আমার পৈতৃক সূত্রে সম্পত্তি দুর্দখল করে মায়ের ধুর করে আমার সম্পত্তি নিয়ে গেছে। আমরা এটার প্রতিকার চাই, এটা আমরা সরকারের কাছে বিচার চাই, এটা অতি দ্রুত আমাদের এটা সমাধান করে দিই। যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার দেবাশিস রঞ্জন সরকারের পিতা ডাক্তার বিধু রঞ্জন সরকারের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুপুরে রংপুর মহানগরীর দক্ষিগঞ্জ শ্মশানে তার শেষকৃত্যে অংশ নেয় পরিবার, স্বজন এবং শুভানুধ্যায়ীরা। গতরাতে রাজধানী ঢাকার লালবাগ কেডিসি মোড়ে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন ডাক্তার বিধু রঞ্জন সরকার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। পেশায় চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, একই সাথে অন্যান্য সামাজিক সংগঠন। একটা সময় উনি চিকিৎসা দিতেন, তার চিকিৎসা সেবা অসংখ্য মানুষ সুস্থ হয়ে উঠেছেন। মানুষজন তার কাছে দীর্ঘ সময় যোগাযোগ করতেন, আসতেন এবং তিনি খুবই ব্যক্তিগত জীবনে খুবই দৃঢ়চেতা, দৃঢ় প্রতিজ্ঞ একজন মানুষ ছিলেন। শোকাহত, আমরা তার আত্মার শান্তি কামনা করছি। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয় ইনিংসে ব্যর্থ এনামুল হক বিজয়। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফিরেছেন 0 রানে। জাতীয় দলে এমন ব্যর্থতা আবারও প্রশ্ন তুলেছে দেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে। বিজয়ের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন আছে বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিকদের। মন্তব্য করতে চাইলেন না বিসিবির সভাপতি। ঘরোয়া ক্রিকেটে প্রতি বছরই রান পাহাড়ের চূড়ায় থাকে এনামুল হক বিজয়ের নাম। প্রথম বাংলাদেশি হিসেবে 50 সেঞ্চুরির মাইল ফলকে স্পর্শ করা বিজয় জাতীয় দলে কেন ব্রাত্য, বারবার উঠেছে সেই প্রশ্ন। কিন্তু সুযোগ পেয়ে বারবারই যে বিজয় দিয়েছেন ব্যর্থতার পরিচয়। জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়ে প্রথম ইনিংসে খেলেছিলেন 35 রানের ইনিংস। এরপর দলের সাথে আসেন শ্রীলঙ্কা সফরেও। গলের ব্যাটিং স্বর্গে 2 ইনিংসে বিজয় খেলেছেন যথাক্রমে 0 ও 4 রান। প্রথম টেস্টের ব্যর্থতা কাটাতে পারেননি কলম্বোতেও। ভেন্যু বদলালেও একই চিত্র বিজয়ের। 2 টেস্টে ফুটওয়ার্ক সমস্যা যেমন ছিল প্রকট, তেমনি টেস্ট টেম্পারমেন্ট নিয়েও আছে প্রশ্ন। তারপরেও বিজয়ের দলে থাকা নিয়ে কি বলছেন এই বর্ষিয়ান সাংবাদিক? এনামুল হক 13 বছরে কি করেছেন, ব্রিলিয়ান্ট প্লেয়ার ছিলেন, বাট মাঝখানে তিনি পথ হারিয়েছেন। এখন এই অবস্থায় তার উপর নির্বাচকরা আস্থা রেখেছেন, তাদের যুক্তি থাকতে পারে, বাট বাইরে থেকে আমি আসলে আর কাউকে আমি খুঁজে পাইনি যারা এই নির্বাচকদের এই চিন্তাকে সমর্থন করছেন। এদিকে বিসিবির সভাপতি হিসেবে বিজয়ের পারফরমেন্সের প্রসঙ্গে মন্তব্য করতে চাননি আমিনুল ইসলাম। বোর্ড প্রেসিডেন্ট, আমার পক্ষে এটা বলা সম্ভব না। আপনি যদি আমাকে প্লেয়ার হিসেবে, কোচ হিসেবে জিজ্ঞেস করতেন হয়তো আমি একটা রিপ্লাই দিতে পারতাম, কিন্তু আমি দেবো না এই জন্য যে ওই কাজটার জন্য আমরা একটা কোচ রেখেছি, তো বেটার তার কাছে এই কোশ্চেনটা করেন। আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটে বিজয়ের এই পারফরমেন্সের পার্থক্য যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের ঘরোয়া ক্রিকেটের মান। এই ঘরোয়াতে পারফর্ম করেই যে বিজয়দের আসতে হবে, সেটি ছাড়া অবশ্য উপায়ও নেই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ সূচি ঘোষণা করেছে বিসিবি। 3 ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচেই হবে মিরপুরে। 16 জুলাই বাংলাদেশ আসবে পাকিস্তান। এরপর 20, 22 এবং 24 জুলাই অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।